কেমন আছো সবাই? আচ্ছা, আর কয়েকজন জয়েন করলে ক্লাসটা শুরু করে দেই। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তারেক, ভালো আসসালামু আছো? আলাইকুম স্যার, কেমন আছেন? আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমরা ভালো আছো সবাই? জি স্যার, আমরাও ভালো আছি। আলহামদুলিল্লাহ। আচ্ছা, আজকে আমাদের এই অধ্যায় থেকে সর্বশেষ ক্লাস ভিটামিন বি 12 সম্পর্কে। আমরা এরপরে অজলীয় দ্রাবক সমূহ শুরু করব। স্যার, আমাদের তো প্রথম ইন কোর্সের রুটিনও দিছে, সিলেবাসটা একটু জানালে ভালো হতো। সিলেবাস প্রথম এবং দ্বিতীয় অধ্যায় যা পড়িয়েছি তার মধ্যে থেকে প্রশ্ন হবে, তার বাইরে কোনো প্রশ্ন হবে না। প্রশ্ন আমি করব, সুতরাং টেনশনের কারণ নাই। তাহলে সিলেবাস হচ্ছে প্রথম এবং দ্বিতীয় অধ্যায়। স্যার, প্রথম অধ্যায় তো আমাদের অ্যাসাইনমেন্ট হয়েছিল, ওটা আবার? হ্যাঁ, ওটা আবার থেকে ইনকোর্স পরীক্ষা হবে ওখান থেকে। আচ্ছা, তো আজকে আমরা ভিটামিন বি 12 সম্পর্কে জানবো। ভিটামিন বি 12 রাসায়নিকভাবে সায়ানোকোবালেমিন নামে পরিচিত। তো আমরা বলছিলাম যে আমরা যে কয়টা যৌগে কি বলে পরফাইরিন চক্র দেখছিলাম, তার মধ্যে ভিটামিন বি 12ও একটা। তো ভিটামিন বি 12 এর যদি আমরা গঠনটা যদি একটু দেখি, আগের মতোই পরফাইরিন চক্র থাকবে। তো এর গঠনটাকে মোটামুটি এভাবে বলা যায় যে একটা ভিটামিন বি 12 কেন্দ্রীয় একটা কোবাল্ট ধাতব আয়নের সাথে একটা সায়ানো গ্রুপ সংযোজী বন্ধনে আবদ্ধ থাকবে। আর ভিটামিন বি 12কে হাইড্রোক্লোরিসের উপস্থিতিতে হাইড্রোলাইসিস বা আদ্র বিশ্লেষণ করলে মূলত 3 প্রকার জিনিস পাওয়া যায়। একটা হচ্ছে একটা হাইড্রোক্সিল পাওয়া যায়। আমিও সেগুলো সব দেখাবো ধীরে ধীরে, তখন তোমাদের আর প্রশ্ন থাকবে না। আমরা ভিটামিন বি 12 গঠনটা একটু দেখি।
স্যার ভিটামিন বি 12 এর যে রাসায়নিক নাম এটা সায়ানোর পরে কি লিখছেন? কোবালেমিন, COBALAMINE, এমিন, সায়ানোকোবালেমিন। আচ্ছা, তো আমরা যদি এরকম একটা যদি দেখি এটা সায়ানোকোবালেমিন কেন হলো, তাহলে আমরা যদি পরফারিন চক্র দিয়ে শুরু করি, মনে করা যাক যে একটা, দুইটা, তিনটা, চারটা, এগুলো এরকম ছিল, পাইরুল চক্রের মতো করে ছিল, কুড়ে ঘর ছিল। এই কুড়ে ঘরটা একটু আলাদা কালি দিয়ে দিলে ভালো হতো। নাইট্রোজেন, 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 নাইট্রোজেন। এরপরে আমরা যদি দেখি তাহলে দেখবো যে এই নাইট্রোজেনের সাথে একটা দ্বিবন্ধন থাকবে, তারপর এখানে একটা দ্বিবন্ধন থাকবে, এদিকে আর কোনো দ্বিবন্ধন থাকবে না, একটা দ্বিবন্ধন থাকবে শুধু এইখানে, আর একটা দ্বিবন্ধন থাকবে এখানে, আর এদিকে কোনো থাকবে না, এইখানে একটা দ্বিবন্ধন থাকবে, আর তার পাশে একটা বাদ দিয়ে আর একটা দ্বিবন্ধন থাকবে। আজকের দ্বিবন্ধনের চেহারাগুলো দেখো কোথায় কোথায় দিছি। আজকের দ্বিবন্ধনগুলো এর আগে যখন প্রোটোপরফারিন দেখিয়েছিলাম তখন যেমন ধারাবাহিকভাবে লিখেছিলাম একটার পর একটা, সেরকমটা কিন্তু দেই নাই, আজকে দিয়েছি একটু ভিন্নভাবে। এটা মনে রাখতে হবে যে ভিটামিন বি 12 এর ক্ষেত্রে এরকম হয়। আচ্ছা, তো ভিটামিন বি 12 এর মাঝখানে যে জিনিসটা থাকে সেইটা হচ্ছে একটা কোবাল্টিমিন, মানে এটা একটা হচ্ছে কোবাল্ট থাকে, কোবাল্ট। তোমরা নিশ্চয়ই জানো কোবাল্ট হচ্ছে একটা তোমার তোমার 6 শনিবের সংখ্যা জটিল গঠন করতে পারে। যদি তাই করে তাহলে যেটা হয়, এই নাইট্রোজেনের সাথে একটা শনিবের সংখ্যা, এই নাইট্রোজেনের সাথে একটা শনিবের সংখ্যা, এই নাইট্রোজেনের সাথে একটা শনিবের সংখ্যা এবং এই নাইট্রোজেনের সাথে একটা শনিবের সংখ্যা গঠন করছে। করার পরও এর দুইটা শনিবের সংখ্যা ফাঁকা থাকছে। তার মধ্যে একটা শনিবের সংখ্যাকে আমরা এভাবে দেখাতে পারি সায়ানাইডের সাথে CN, এই জন্য বলা হচ্ছে সায়ানো কোবাল। আর একটা হচ্ছে এমিনো অংশ, তাহলে একটা থাকতে হবে তাই না? আর একটা অংশ এখানে একটা অংশ আছে, এটার সাথে একটা শনিবের বন্ধন গঠন করে, এটা আমরা পরে দেখাবো। আর আপাতত এখানে একটা নাইট্রোজেন দিয়ে একটা আগে দেখাই। তোমার এইভাবে একটা আগে নাইট্রোজেন দিয়ে আগে দেখাই, পরে দেখাচ্ছি বাকি। তাহলে এই যে এখানে যে কোবাল্ট আছে, কোবাল্টটা কিন্তু 6 শনিবের সংখ্যা নির্দেশ করছে। এই 6 শনিবের সংখ্যার মধ্যে পরফারিন চক্র যেটা আছে সেই চক্রটাতে 4টা নাইট্রোজেন, হ্যাঁ 4টা নাইট্রোজেন 4টা শনিবের সংখ্যা পূরণ করছে, আর সায়ানাইড একটা শনিবের সংখ্যা পূরণ করছে, আর একটা তোমার বলা চলে যে এটাকে আমরা যদি বলি তাহলে একটু এভাবে বলা যায়। তোমরা কি নিউক্লিওসাইড এবং নিউক্লিওটাইডের নাম কি শুনেছিলে কখনো? জি স্যার, অ্যামাইনো জি অ্যাসিডে। স্যার, আচ্ছা, অ্যামাইনো অ্যাসিডে শুনছিলাম। নিউক্লিওসাইড নিউক্লিওটাইড অ্যামাইনো অ্যাসিডে, তাই না? আসলে ডিএনএ এবং আরএনএ যখন গঠন করছিল তখন শোনার কথা। জি স্যার, পটাশিয়ামের উপস্থিতি এবং অনুপস্থিতি এটার তো উপর ডিপেন্ড করে নিউক্লিওসাইড নলেজ। এবং নিউক্লিওটাইড সম্বন্ধে যদি সামান্য একটু আগে বলি, বলে নিয়ে মূল আলোচনা যাই, তাহলে বোঝাতে সমস্যা সুবিধা হবে। সেটা হচ্ছে যে নিউক্লিওসাইড নিউক্লিওসাইডে কি থাকতো? নিউক্লিওসাইডে একটা ক্ষার থাকতো, আর তার সাথে একটা সুগার থাকতো। সুগার, কি ব্যাপার কলমটা মাঝে মাঝে লিখছি না, তো সুগার থাকতো একটা। সুগারটা মূলত একটা পেন্টোজ সুগার হতো, পেন্টোজ সুগার মানে 5 কার্বন বিশিষ্ট একটা সুগার হতো, না মানে 5 সদস্য বিশিষ্ট একটা সুগার হতো, পেন্টোজ সুগার। আর নিউক্লিওটাইড যেটা ছিল, নিউক্লিওটাইডে কি ছিল, এইরকম নিউক্লিওসাইডের অংশ তো ছিলই। তার মানে হচ্ছে যে নিউক্লিওটাইডে ক্ষার ছিল, একটা পেন্টোজ সুগার ছিল, এবং আর একটা যেটা ছিল সেটা একটা ফসফেট ছিল, ফসফেট।
এই তিনটা জিনিস মিলে হয়েছিল নিউক্লিওটাইড। তো আমাদের এইখানে এইটা কিন্তু একটা কিন্তু ক্ষার, আমরা এটা দেখাবো এর গঠনটা পরে, এটা আমরা ধীরে ধীরে গঠনটা দেখাবো, তখন তো তোমরা বুঝতে পারবা। এটা একটা CH3 এখানে থাকবে, একটা CH3 এখানে থাকবে। তো আমি নিউক্লিওটাইডটাকে যদি আগে একটু দেখাই, তো এই নাইট্রোজেনের সাথে যুক্ত থাকতেছে একটা পেন্টস সুগার। কত সুন্দর ছবি তাই না? চেহারাগুলো কত সুন্দর দেখতে, দেখতে অনেক সুন্দর। আর এখানে একটা কি থাকবে, এখানে একটা যদি একটা এস থাকবে, আর এখানে থাকবে একটা CH2OS। আর কি থাকবে, উপরে থাকবে একটা ওএস, এটা হচ্ছে ডিহাইড্রোক্সি হিসেবে একটা এইচ, একটা এইচ, একটা হচ্ছে এইচ, আর একটা থাকবে একটা এইচ। তাহলে এই যে এইটা যে আছে, এইটা কিন্তু একটা কিন্তু ক্ষার, এইটা একটা ক্ষার বেশ, এটা একটা ক্ষার। আর এইটা যে একটা আছে, এইটা হচ্ছে একটা সুগার, একটা সুগার, তার মানে একটা নিউক্লিওসাইড হলো। আর একটা কি হবে, আর একটা নিউক্লিওটাইড হবে। তা মূলত আমরা যদি এটাকে একটু উঁচু করে একটু লিখে দেখাই, ফসফেট গ্রুপের সাথে দেখাবো রাইবো নিউক্লিওটাইড। রাইবো নিউক্লিওটাইডটা যদি এখন আমরা দেখাইতে চাই, তাহলে আমরা এইখানে এসটা না দেই, মনে করো এসটাকে কেটে দেই, খালি এসটা দিয়ে হবে না, এখানে একটা ওএস দিতে হবে। আচ্ছা, একটু খেয়াল করে দেখো আমি কিভাবে লিখছি। এখানে একটা ওএস ছিল অ্যাকচুয়ালি, ওএস। এই ওটাকে একটু বাইরের দিকে একটু নিয়ে যাচ্ছে, এই দিকে, এই ও। এখন এই ওটা কি করছে, ফসফেটের সাথে যুক্ত হয়েছে। ফসফেট, ফসফেট হচ্ছে মূলত ফসফরিক অ্যাসিড, এখানে অক্সিজেন, এখানে একটা ওএস, অর্থাৎ ফসফেটটা হচ্ছে এরকম যে H3PO4। H3PO4টাকে আমরা যদি একটু দেখাইতে চাই, তাহলে মনে হয় এইভাবে দেখাইতে পারবো। সেটা হচ্ছে ফসফেট, এখানে একটা মনে করো যে অক্সিজেন, এখানে একটা অক্সিজেন হাইড্রোজেন, হ্যাঁ, এখানে একটা অক্সিজেন হাইড্রোজেন, আর এখানে একটা অক্সিজেন হাইড্রোজেন। এটা হচ্ছে আমাদের ফসফেটটা H3PO4। H3PO4, এই ফসফেটটার মধ্যে এইখানে একটা এইচ, আর এইখানে যে একটা ওএস ছিল, এইরকম একটা ওএস একটা কিন্তু ছিল এখানেও। এই এইচ আর ওএস মিলে পানি অপসারণ করছে, করার মাধ্যমে এই বন্ধনটা এই অক্সিজেনটার সাথে যুক্ত হয়েছে। অর্থাৎ আমি যদি বলতে চাই, তাহলে এভাবে বলা যায় যে এখানে আমার যে অক্সিজেনটা দেখাচ্ছি, এই যে অক্সিজেনটা যে আছে, এই অক্সিজেনটা হচ্ছে আমার এই অক্সিজেনটা, ঠিক আছে, এই অক্সিজেনটা, আবার একটা মাইনাস মনে করো না, এই অক্সিজেনটা হচ্ছে আমার এই অক্সিজেনটা। আর এখানে ফসফরিক অ্যাসিডের যে ফসফেটের যে এইচটা ছিল, এই এইচটার সাথে এখানে যেমন এখানে একটা ওয়েস আছে, এইরকম এখানে একটা ওয়েস কিন্তু একটা ছিল, এই ওয়েসটার সাথে এখন পানি অপসারণের মাধ্যমে ফসফেটটা যুক্ত হয়েছে। তো স্বাভাবিকভাবে দেখা যাচ্ছে ফসফেটটার এখনো একটা হাত ফাঁকা আছে, তা ওই হাতটাতে কি আছে, ওই হাতটাতে একটা জিনিস আছে, সেটা হচ্ছে এরকম যে CH3, তারপরে হচ্ছে একটা CH2 আছে, তারপরে একটা নাইট্রোজেন আছে, এই কার্বনের সাথে একটা নাইট্রোজেন আছে, এর সাথে একটা এইচ আছে, এই নাইট্রোজেনের সাথে একটা সি আছে, এর সাথে একটা ও আছে। আর কি আছে, আর আছে এরকম একটা, সেটা হচ্ছে তোমার এটার সাথে একটু সংযোগটা দিতে হবে, তো এই কার্বনের সাথে সংযোগটা দিতে হবে, একটা CH2, একটা হচ্ছে CH2 এটা। তাহলে কি হচ্ছে, তাহলে আমরা একটা কথা বলতে পারছি যে এখানে আমাদের তিনটা জিনিস আছে, একটা হচ্ছে ক্ষার আছে, এটা একটা ক্ষার, এটা একটা সুগার, আর এটা একটা ফসফেট মিলে একটা নিউক্লিওটাইড। টোটাল এই যে জিনিসটা যে আছে, যেটাকে আমি একটা ভিন্ন কালার দিয়ে একটা লিখতে চাচ্ছি, কি কালার দেবো বুঝতে পারছি না, সব কালারই প্রায় দেওয়া হয়ে গেছে। আর একটা একটু ভিন্ন কালার দেবো, সবুজ কালার দেবো। এইখানে দেখো, এইখান থেকে শুরু করে, এইখান থেকে শুরু করে, এইখান থেকে শুরু করে, এইখান থেকে শুরু করে, এইখানে এই যে সবুজ অংশের ভিতরে যে অংশটা আছে, এটাকে বলা হচ্ছে রাইবো নিউক্লিওটাইড। এটা হচ্ছে রাইবো, রাইবো নিউক্লিওটাইড, নিউক্লিওটাইড, টাইড। এই জন্য ভিটামিন B12 অনেক সময় রিবোফ্লাভিনও বলা হয়, রিবোফ্লাভিন, ফ্লাভিন। দাম অনেক কম, 10টা তোমার ট্যাবলেট থাকে, 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা ইয়ার দাম মাত্র 2 থেকে 3 টাকা।
অথচ খুবই কার্যকর একটা জিনিস হচ্ছে রাইবোফ্লাভিন বা রিবোফ্লাভিন। এটা মুখের ঘা হলে, যাদের মুখের ঘা আছে বা যাদের মুখের ঘা সারতে চায় না, তারা এটা খেতে পারে। এটা খেলে সাধারণত একটু তিতা তিতা লাগে, যার ফলে কেউ খেতে চায় না। হলুদ ট্যাবলেটটা দেখতে অনেকটা হলুদ আকৃতির। এটার সাথে একটা ভিটামিন সি খাওয়া যেতে পারে, ভিটামিন সি। তাহলে মোটামুটি মিষ্টি এবং তিতা মিলে একসাথে একটা ভালো জিনিস তৈরি হয়। কি হলো? শেয়ার হবে। স্ক্রিন দেখতে পাচ্ছ? জি জি স্যার। স্যার। আচ্ছা, জি স্যার, দেখা যাচ্ছে। তাহলে আমরা কিন্তু যে কাজটা করতে চাচ্ছি, আমরা আজকে ভিটামিন বি 12 পড়তে চাচ্ছি। ভিটামিন বি 12 আমরা রাসায়নিক নাম দিয়েছি সায়ানোকোবালামিন। সায়ানোকোবালামিন কেন নাম হলো? সায়ানোর জন্য একটা সায়ানাইড আছে, আর কোবাল্ট আছে এখানে কেন্দ্রীয় ধাতব এলিমেন্ট হিসাবে। এর আগে আমরা হিমোগ্লোবিনে আয়রন দেখেছি, ক্লোরোফিলে আমরা ম্যাগনেসিয়াম দেখেছি, আর আজকে ভিটামিন বি 12 আমরা কোবাল্ট দেখব। কোনো একজন একদিন প্রশ্ন করেছিল যে স্যার ভিটামিন বি 12-এও কি আয়রন থাকবে না কি থাকবে, এটা বলেছিল কে জানি। আসলে তার অ্যান্সারটা আজকে সে পাচ্ছে যে সেখানে আসলে আয়রন কিংবা ম্যাগনেসিয়াম না, সেখানে থাকবে কোবাল্ট। আচ্ছা, এখন আমরা একটা বিষয় স্পষ্ট দেখতে পারলাম যে কোবাল্টের যে 6টা সনিবেশ সংখ্যা ছিল, সেই 6টা সনিবেশ সংখ্যার মধ্যে প্রোটোপরফাইরিন চক্রের যে চারটা নাইট্রোজেন আছে, চারটা নাইট্রোজেন 4টা সনিবেশ সংখ্যা পূরণ করছে, আর একটা করছে সায়ানাইড, আর একটা সনিবেশ সংখ্যা পূরণ হয়েছে রাইবোনিউক্লিওটাইডের সাহায্যে। রাইবোনিউক্লিওটাইডের গঠনটা বেশ সুন্দর, এটা একটু মনে রাখতে হবে যে এখানে 3টা জিনিস আছে। এটা একটা যেহেতু নিউক্লিওটাইড, নিউক্লিওটাইডে একটা ক্ষার থাকে, একটা সুগার থাকে, একটা ফসফেট থাকে। তো কাজেই যদি আমরা আদ্র বিশ্লেষণ করি, তাহলে আমরা এখান থেকে 3টা জিনিস পাবো। কি কি 3টে জিনিস? একটা ক্ষার পাবো, হ্যাঁ, তারপর একটা সুগার পাবো, আর একটা হচ্ছে তোমার এই ফসফেটের সাথে একটা অংশ পাবো, একটা রাইবো ফসফেটের অংশ একটা পাবো। এখন আমরা চক্রটার দিকে একটু দেখি। চক্রটাতে আমাদের এখন সাজানো হয় নাই, চক্রটাকে এখন আমাদের সাজানো হবে। আমরা এখানে এইটাকে 1 নাম্বার, এইটাকে 2 নাম্বার, এইটাকে 3, এইটাকে 4, এইটাকে 5, আর এইটাকে 6 নাম্বার কার্বনের সাথে কিন্তু এই রাইবো নিউক্লিওটাইডের অংশটা যুক্ত হয়। 6 গেল, এটা হচ্ছে 7, আর এটা হচ্ছে 8। তো কোন ইয়াতে কি কি থাকে সেগুলো একটু দেখি। তো তার মধ্যে 1 নাম্বার কার্বনে যেটা থাকতেছে সেটা হচ্ছে একটা অ্যামাইড অংশ থাকবে। অ্যামাইড কাকে বলে? 1 নম্বরে থাকবে একটা স্যার অ্যামাইড অংশ। এখানে যখন স্যার এখানে যখন আমরা নাম্বারিং করতেছি তখন 2টা বাদ যায় কেন মাঝখানে? হ্যাঁ, এটা নাম্বারিং করে না, এটা বোঝানোর খাতিরে দেখাইছি যে কোন কোন জায়গাগুলোতে কি হবে। 1 2 3 4 5 6 7 8 দ্বারা। এটাকে আমি কোনো নাম্বারিং করি নাই, কার্বন সংখ্যা দিয়ে নাম্বারিং করি নাই, কিংবা কোনো ভিত্তিতে নাম্বারিং করি নাই। বুঝা গেছে এবার? জি স্যার। এগুলো যদি 1 2 3 বুঝতে যদি সমস্যা হয়, তাহলে এগুলোকে ABCD পড়ো। ABCDEFGHIJK। না স্যার লাগবে না, আগেরটাই ভালো আছে। তার মধ্যে আমার এতে থাকতেছে একটা অ্যামাইড অংশ, আর বিতে থাকতেছে 2টা জিনিস থাকে। একটা থাকে একটা মিথেন মূলক থাকে, আর এখানেও একটা অ্যামাইড অংশ থাকে। একটা মিথেন মূলক থাকে আর একটা অ্যামাইড অংশ থাকে। এটা আবার হচ্ছে 1 কার্বন বিশিষ্ট অ্যামাইডস, 2 কার্বন বিশিষ্ট অ্যামাইড, CONH2 অ্যামাইড। এখানে এটা হচ্ছে 3 কার্বন বিশিষ্ট অ্যামাইড, এটা থাকে 2 কার্বন বিশিষ্ট অ্যামাইড। এগুলো একটু মানে বুঝার বিষয় আর কি। তাহলে এতে থাকতেছে যে জিনিসটা, সেটা হচ্ছে 3 কার্বন বিশিষ্ট অ্যামাইড, 1 কার্বন, 2 কার্বন, আর CONH2 3 কার্বন এতে। আর বিতে থাকতেছে 2টা জিনিস, একটা হচ্ছে CH3, একটা মিথাইল মূলক থাকে, আর একটা 2 কার্বন বিশিষ্ট অ্যামাইড থাকে, CH2 CONH2। আচ্ছা, এই জন্য কিন্তু আর এখানে কিন্তু কোনো দ্বিবন্ধন দেওয়া সম্ভব হয় নাই। আর এখানে একটা হাইড্রোজেন একটা আছে, এটা মনে রাখতে হবে। মানে যেখানে কোনো কিছু নাই 4 বন্ধন পূরণ করতে, সেখানে একটা হাইড্রোজেন থাকবে। এটা তো তোমরা আগ থেকেই জানো, এখানে বলার তেমন কিছু নাই। আর এই যে এখানে একটাতে কুড়ে ঘর ছিল, এই কুড়ে ঘরের জায়গায় একটা CH3 থাকবে। এটা সায়ানাইডটা টান দেওয়ার কারণে একটু সরাই লিখলাম। যাই হোক, এখন কথা হচ্ছে সি নাম্বার বা 3 নাম্বার পজিশনে যেটা থাকবে, এখানে একটা 3 কার্বন বিশিষ্ট অ্যামাইড থাকবে। তাহলে সিতে একটা কি থাকবে? সিতে একটা 3 কার্বন বিশিষ্ট অ্যামাইড থাকবে। তাহলে 1 কার্বন, 2 কার্বন, আর CONH2 3 কার্বন বিশিষ্ট অ্যামাইড। তাহলে এই সিতে একটা থাকতেছে
এই কার্বন তো এখন ঝামেলা করলো, এই জন্য এবিসিডি দিতে চাই নাই। সিএস টু সিএস টু সিওএনএস টু, এটা হচ্ছে একটা অ্যামাইড, 3 কার্বন বিশিষ্ট অ্যামাইড, ঠিক আছে। আর একইভাবে ডিতে থাকবে আবার কি থাকবে, ওই যে কেমন জানি এর সাথে সি এর মিল আর বি এর সাথে ডি এর মিল, মানে 4 নম্বরের মিল। সেটা কিরকম হবে, একটা মিথাইল মূলক থাকবে আর একটা 2 কার্বন বিশিষ্ট একটা অ্যামাইড থাকবে, তাহলে সিএস টু হচ্ছে, তাহলে এখানে একটা হচ্ছে সিএস3 আর একটা হচ্ছে সিএস2 বিষয়গুলো খুবই সুন্দর, একটা মিল আছে কেমন জানি, ঠিক আছে। আচ্ছা, আর তারপর কি থাকবে, তারপর এখানকার যে কুড়ে ঘরটা আছে, এই কুড়ে ঘরটা কিন্তু এরকম না, কুড়ে ঘরটা আসলে অ্যাকচুয়ালি ডিরেক্ট সংযোগ। আমরা এইটাকে এরকম একটু সংযোগ না দেই, এই সংযোগ দেওয়াটা ঠিক হবে না, দিলে একটা কার্বন একটা এক্সট্রা হয়ে যায়। গুড, এই যে ডিরেক্ট সংযোগ কিন্তু মানে করিন চক্রের মতো। ও হ্যাঁ, ওই দিন আরেকজনকে কথা বলছিলাম যে প্রোটোপরফিন চক্র কি সবখানে থাকে, ভিটামিন বি 12 কি থাকে, ভিটামিন বি 12 কিন্তু থাকে করিন চক্র। এই যে মনে পড়ে গেছে, দেখছো, কেবলই মনে পড়লো। তাহলে আমাদের ভিটামিন বি 12 যে এই চক্রটা আছে, এটা হচ্ছে একটা করিন চক্র, ঠিক আছে, এটা একটা করিন চক্র, এটা মনে রাখতে হবে। ক্লোরিন না, আবার করিন। ওই যে করিন চক্র আর প্রোটোপরফিন চক্র ছিল না, সেটা হচ্ছে করিন চক্র। আচ্ছা, খুব ইন্টারেস্টিং বিষয়। তারপর ইতে তাহলে কি থাকবে, তাহলে এতে যেমন থাকে সিতে তেমন থাকে এবং ইতেও তেমন থাকে। তাহলে ইতে থাকে 3 কার্বন বিশিষ্ট একটা অ্যামাইড, সিএস2 ইতে কি 3 কার্বন, হ্যাঁ 3 কার্বন ছিল না, ইতে একটু ভিন্ন থাকবে, ইতে 3 কার্বন দিলে তো হিসাব মিলবে না, সংখ্যা বেড়ে যাবে। ইতে থাকতেছে একটা 2 কার্বন বিশিষ্ট অ্যামাইড, যায় খাতা কলম। তারপর ইতে ইতে তাহলে থাকতেছে একটা সিএস2 আর এফ এ থাকতেছে একটা সিএস3, আর এই যে বিশাল একটা অংশ একটা সংযুক্ত থাকতেছে, তাহলে এফ এ একটা সিএস3 থাকতেছে আর একটা কি থাকে, রাইবো নিউক্লিওটাইড RBNT। না, এভাবে লেখাটা ঠিক হবে না, আবার নিজে এত কিছু নাম দিলে সমস্যা হয়ে যাবে, নিজে বিজ্ঞানী হয়ে যাবো তখন। এটা হচ্ছে রাইবো নিউক্লিওটাইড, একটু লেখি, নিউক্লিওটাইড। বড় জিনিসগুলো না লিখতে ইচ্ছা করে না খুব একটা, কিন্তু তোমাদেরকে তো লেখাই লাগবে, উপায় নেই। আর এই 7 নম্বরে কিছু থাকে না, 7 নম্বর ব্লাঙ্ক, জিটা হচ্ছে কোনো কিছু থাকে না। এইচ মানে হচ্ছে 8 নাম্বার, 8 নাম্বার শুধু দুইটা মিথাইল মূলক থাকে, দুইটা মিথাইল মূলক থাকে। তার মানে হচ্ছে এখানে একটা সিএস3 থাকে আর এখানে একটা সিএস3। এই হচ্ছে মোটামুটি ভিটামিন বি 12 এর গঠন। তো ভিটামিন বি 12 এর গঠন উপাদান যদি আমরা চিন্তা করি, তাহলে আমরা এভাবে বলতে পারি যে ভিটামিন বি 12 এ একটা কোবাল্ট পরমাণু থাকে, যার জারণ সংখ্যা হচ্ছে 3, মানে কোবাল্ট হচ্ছে 3+। কালি চেঞ্জ করা জরুরি, না হলে আর বুঝাই যাবে না কিছু। এইটা হচ্ছে একটা স্যার এখানে EFGH এর একটা পজিশন আরেকবার একটু দেখায় দেন। EFGH দেখতে কি অসুবিধা হচ্ছে? ওই যে 4টা যে স্যার পাইরুল চক্র ছিল, তার এইটাকে আমি এ ধরছি, এটা বি, এটা সি, এইটা ডি, দেখা যাচ্ছে লেখা, এইটা হচ্ছে ই, এইটা হচ্ছে ই, এইটা হচ্ছে এফ। এফ এ একটা সিএস3 আছে আর একটা বড় রাইবো নিউক্লিওটাইডের অংশ সংযুক্ত অবস্থায় আছে। আর এইটা হচ্ছে, একটু পরিষ্কার করে একটু দেই, এই দেখতে কি শুধু তোমার একারই সমস্যা হয় নাকি আরো কারো সমস্যা হয়? কেউ জানি কথা বলে না, বাকিরা কি ঘুম স্যার যাও? আরেকবার করে একটু বুঝাই দিলে ভালো হইতো স্যার। আর একবার করে কি বুঝাবো সেইটা তো বলতে হবে নাকি? স্যার ওই যে আফসানা যে বললো EFGH ওগুলা স্যার। ও, আফসানা বলছে দেখি ওইটা নাকি? আচ্ছা, সমস্যা নাই, বুঝাই জি দিচ্ছি, স্যার। দেখো। এই যে এইটা হচ্ছে 1 নাম্বার, এবিসিডি বলবো না, 1 নাম্বার বলবো না, এবিসিডি বলবো, সেইটা আগে বলো। স্যার এখানে আসলে ওই যে ABCD লেখাগুলো মানে 1 লেখার পর আবার কাটাকাটি হয়েছিল, তো এই জন্য বুঝতে অসুবিধা হচ্ছিল। হ্যাঁ, ওগুলো এখন মুছাই ABCD দিছি। যখন লিখছেন, আবার অন্য একটা কালি দিয়ে একটু ABCD লিখে দিলে মনে হয় বুঝতে সুবিধা হবে। কি কালি দিয়ে লিখবো বলো? স্যার যে কয়েকটা আছে এগুলো ছাড়া সবুজ কালি দিতে পারেন। সবুজ কালি, ওকে, সবুজ কালি দেওয়া হবে।
তাহলে এইটা হচ্ছে এ, এইটা হচ্ছে বি। এতে কি থাকে? এতে একটা 3 কার্বন বিশিষ্ট অ্যামাইড থাকে। বিতে কি থাকে? একটা মিথাইল মূলক থাকে আর একটা 2 কার্বন বিশিষ্ট অ্যামাইড থাকে। এতে কি থাকে? এতে একটা 3 কার্বন বিশিষ্ট অ্যামাইড থাকে। আর বিতে কি থাকে? একটা মিথাইল মূলক থাকে আর একটা 2 কার্বন বিশিষ্ট একটা অ্যামাইড থাকে। এবি বুঝা গেছে? জি জি স্যার। স্যার। এরপরে সি এবং ডি। সিতে কি থাকে? সিতে 3 কার্বন বিশিষ্ট একটা অ্যামাইড থাকে, এতে যেমন ছিল। সিতে 3 কার্বন বিশিষ্ট একটা অ্যামাইড থাকে, CH2 CONH2, অ্যামাইড মূলক আর কি এটা, মানে একটা হাত ফাঁকা আছে। আর ডিতে কি থাকে? ডিতে থাকে অনেকটাই ওই যে বি এর মতো, একটা মিথাইল মূলক থাকে আর একটা 2 কার্বন বিশিষ্ট অ্যামাইড থাকে, একটা মিথাইল মূলক থাকে, একটা 2 কার্বন বিশিষ্ট অ্যামাইড থাকে। যেহেতু এটা করিন চক্র তাই এখানে কুড়ে ঘরের এইটা থাকে না, এটা ডিরেক্ট সংযোগ থাকে, ডিরেক্ট সরাসরি সংযোগ। আচ্ছা গেল, এবিসিডি গেল। আর এইটা হচ্ছে ই, আর এইটা হচ্ছে এফ। ই এবং এফ কোথায় সেটা বোঝা গেছে? জি স্যার। এখন ইতে কি জি স্যার। থাকে? ইতে একটা 2 কার্বন বিশিষ্ট অ্যামাইড থাকে, ইতে একটা 2 কার্বন বিশিষ্ট অ্যামাইড থাকে, CH2 আর CONH2, এটা একটা ই। ইতে থাকে 2 কার্বন বিশিষ্ট একটা অ্যামাইড থাকে। আর এফ এ কি থাকে? একটা মিথাইল মূলক থাকে আর একটা রাইবো নিউক্লিওটাইড থাকে, একটা মিথাইল মূলক থাকে, এইখানে একটা মিথাইল মূলক থাকে, এটা এফ এর সাথে একটা মিথাইল মূলক যুক্ত থাকে। আর একটা এই যে বিশাল বড় সবুজ যে অংশটাকে ঘেরাও দেখতেছো না, যেটাকে বলা হচ্ছে রাইবো নিউক্লিওটাইড, এই অংশটা যুক্ত থাকে। আর এইখানে এইচে কোনো কিছু থাকে না, ইএফ জি, জি জি এইচ তো না, এইটা হচ্ছে জি। জিতে কোনো কিছু নাই, জিটা ফাঁকা ব্ল্যাঙ্ক। এইচে দুইটা জিনিস থাকে, একটা দুইটাই হচ্ছে মিথাইল মূলক। এইচে থাকে দুইটাই থাকে মিথাইল মূলক, এইচে দুইটাই থাকে মিথাইল মূলক। এবার কি এবিসিডি এইচ এর সাথে কি কি থাকে সেটা কি বুঝা গেছে? জি স্যার। জি স্যার স্যার। একটা প্রশ্ন হচ্ছে, বি এবং ডি তে মানে প্রায় সেম জিনিসগুলোই থাকে, কিন্তু বি তে হচ্ছে সিএইচসি এক পাশে থাকে আর 2 কার্বন বিশিষ্ট যে অ্যামাইড এটা আরেক পাশে, ডি তে আবার উল্টা। এটা কি একই পাশে লেখা যাবে নাকি এভাবে আলাদা আলাদা পাশে লিখতে হবে? এটা ত্রিমাত্রিক ভাবে যদি তুমি লিখতে চাও তাহলে এমন ভাবে লিখতে হবে যাতে তোমার স্ট্রাকচারটা ঠিক থাকে, সংকরীকরণের অনুযায়ী যেন লেখা থাকে। তোমরা একটা নিশ্চয়ই একটা জানো যে যখন একটা অণুর গঠন যখন আমরা লিখি তখন তার সংকরীকরণটা কিরকম তার উপর ভিত্তি করে লিখি। যে জায়গায় সংকরীকরণ হচ্ছে sp2 সেখানে সমতলীয় লিখি, যেখানে sp3 সেখানে চতুস্তলকীয় করে লিখি। ঠিক আছে, যেমন ছোট্ট একটা জিনিস আগে দেখাই, কি চলে আসলো এই পৃষ্ঠাটাতে দেখাই। যেমন মনে করো যদি এরকম হতো, এইরকম যদি হতো যে, মনে করো যে এই যে ইথানল, ইথানলকে আমরা কিভাবে লিখবো? অ্যাকচুয়ালি ইথানলকে লিখতে চাইলে এইভাবে লেখা উচিত, এইভাবে করে লেখা উচিত। কি বুঝা গেল? বুঝা গেল যে এই কার্বনটা sp3 সংকরিত হওয়ার কারণে এইটা চতুস্তলকীয় ভাবে আছে, আর এই কার্বনটা sp2 সংকরিত হওয়ার কারণে এটা সমতলীয় ভাবে আছে, এটা সমতলীয় আছে, একই সমতলে আছে। এখন গঠনগত দিক থেকে যদি তুমি এইটা লিখতে চাও, যেভাবে লিখছি এভাবেও লেখা যাবে, অথবা একটু সরায়ও লেখা যাবে, কোনো সমস্যা নাই। কথা বুঝা গেছে? মানে তোমার কথাটা ছিল স্যার মিথাইলটা এই পাশে লিখে জি সি স্যার। CH2CONH2 ওইভাবে লেখা যাবে কিনা? 1000 বার যাবে, এভাবে লিখলেও কোনো ভুল হবে না। এটা চতুস্তলকীয়, এই জায়গাটা হচ্ছে এটা চতুস্তলকীয় অবস্থায় আছে, কারণ এখানে আর কোনো দ্বিবন্ধন নাই। এখন চতুস্তলকের এইটাকে তুমি সামনে রাখছো আর এইটাকে পিছনে রাখছো, নাকি এইটাকে পিছনে রাখছো আর এইটাকে সামনে রাখছো, একই ব্যাপার। কথা বুঝা গেছে? জি স্যার, বুঝতে এই পেরেছি। সকল প্রশ্ন স্টিরিও রসায়নের সাথে রিলেটেড। এই ছবি দেখে বোঝা উচিত যে এটা কিভাবে আছে। এটা দেখতে একরকম, এটা হচ্ছে স্টিরিও রসায়নের গঠনের একরকম। একটু কল্পনা শক্তি থাকতে হবে, এই জন্য প্রতিসামতা পড়াইলাম, পড়াশোনার কথা সব মাটি হয়ে গেল নাকি? হ্যাঁ মাটি হয়েছে? হয় নাই? আচ্ছা, তাহলে যেটা কথা বলতে চাচ্ছিলাম, তাহলে ভিটামিন বি 12 কি হয়? একটা কোবাল পরমাণু থেকে যার জারণ সংখ্যা হচ্ছে +3, এবং এই কোবাল পরমাণুটা সায়ানো কোবালেমিনে কোবাল্ট 3+ অবস্থায় থাকে। সায়ানো কোবালেমিন এই জন্য বলা হচ্ছে, এখানে একটা সায়ানাইড থাকে আর একটা এমিন মানে একটা নাইট্রোজেনের সাথে একটা যুক্ত থাকে, একটা অংশ ক্ষার যুক্ত থাকে। আচ্ছা,
এটা একটা কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে ভিটামিন বি 12-এ কোবাল পরমাণু থাকে, তার চারদিকে 4টা পাইরুল চক্র যুক্ত থাকে, তাই না? এই পাইরুল চক্রটা কিন্তু প্রোটোপরফারিন চক্র না, এটা অবশ্যই একটা কোরিন চক্র, সেটা মনে রাখতে হবে। আর সবচেয়ে মনে রাখতে হবে এইখানে একটা সরাসরি সংযোগ, অর্থাৎ এটা কোরিন চক্রের মাধ্যমে সংযুক্ত অবস্থায় থাকে। এরপরও যদি আমরা চিন্তা করি তাহলে আমরা এখানে একটা নিউক্লিওটাইড দেখব। একটা নিউক্লিওটাইডে যেমন ক্ষার থাকে, সুগার থাকে এবং ফসফেট থাকে, এখানে ওই রকম ক্ষার থাকে। এটা হচ্ছে ক্ষার, সাদা অংশটা ক্ষার, হলুদ বৃত্তের ভিতরে যেটা আছে সেটা হচ্ছে সুগার, এটা একটা পেন্টোজ সুগার। আর এখানে একটা ফসফেট ছিল, ফসফেটটা মূলত হচ্ছে ফসফরিক অ্যাসিড। ফসফরিক অ্যাসিডের যে এই ওএস থাকে, এই ওএস এবং সুগারের এখানে যে একটা ওএস ছিল, এখানে একটা এস ছিল, এই সবুজ এইচ আর এই সবুজ ওএস মিলে পানি অপসারণ করছে। তার মানে হচ্ছে যে এখানকার ক্ষার এবং, আচ্ছা আমি একটু এই জিনিসটা একটু আর, আচ্ছা এখানে একটু বলি আগে তারপর লিখি। তাহলে এখানে কি হয়েছে, একটা ওএস, সুগারের ওএস আর এখানকার এস, এখানে মিলে একটা পানি অপসারণ করে এই ও এর সাথে সুগারটা যুক্ত হয়েছে, সুগার যুক্ত হয়েছে। এই সুগার যখন আবার ক্ষারের সাথে যখন যুক্ত হয়েছে, ক্ষারের সাথে যখন যুক্ত হয়েছে, এখানে এখনো পানি কিন্তু অপসারণের মাধ্যমে যুক্ত হয়েছে। তো সোজা কথা হচ্ছে এখানে একটা রাইবো নিউক্লিওটাইড একটা যুক্ত হয়েছে। রাইবো নিউক্লিওটাইড যেহেতু একটা নিউক্লিওটাইডে অবশ্যই তোমার এখানে একটা রাইবোস সুগার থাকে, যার ফলে রাইবো নিউক্লিওটাইড নামে পরিচিত। এটা, এই সুগারটার নাম হচ্ছে রাইবোস সুগার। এটা একটা 5 চক্র বিশিষ্ট সুগার। তো যে কথা বলতে চাইলাম, হ্যাঁ, তো যেহেতু এই ক্ষার, সুগার এবং এই ফসফেট এক অণু করে পানি বিতাড়িত করে যুক্ত হয়েছে পরস্পর, পানি ত্যাগ করে যুক্ত হয়েছে, পানি ত্যাগ করে যুক্ত হয়েছে, তাই আমরা যদি এই ভিটামিন বি 12টাকে যদি আমরা আদ্র বিশ্লেষণ করি, বি 12টাকে যদি এখন আমরা আদ্র বিশ্লেষণ করি, তা আমরা আবার যদি আমরা পানি দেই, তাহলে কিন্তু আমাদের 3টা অংশ কিন্তু ভাগ হয়ে যায়, মূলত 4টা অংশ ভাগ হয়। তার মধ্যে একটা আমরা ক্ষার পাই, একটা আমরা সুগার পাই, একটা আমরা ফসফেট সহ নিউক্লিওটাইডের অংশ পাই, আর একটা আমরা এই যে চক্রটা যে আছে কোরিন চক্র, সেই কোরিন চক্র সহ বাকি যে অংশ আছে সেটা পাই। তো এই হচ্ছে মোটামুটি ভিটামিন বি 12-এর গঠন, ভিটামিন বি 12-এর ব্যবহার, এটা পড়বা। এইটুক গঠনের মধ্যে যদি কারো কোনো জিজ্ঞাসা থাকে তাহলে করতে পারো, নাহলে ক্লাস শেষ করে দেবো। আর এই সাথে সাথে এই অধ্যায়টাও শেষ। ভিটামিন বি 12-এর ব্যবহারটা তোমরা বই থেকে একটু পড়ে নিও, আর বাকি যে পড়াগুলো আছে সেগুলো একটু পড়ে নিও। ভিটামিন বি 12-এর গঠনটাই মূলত পরীক্ষায় আসে ম্যাক্সিমাম ক্ষেত্রে। তো কেউ কিছু জিজ্ঞেস করবা? স্যার শেষের অংশটা আমার এখানে নেটওয়ার্ক প্রবলেমের জন্য বুঝতে পারিনি, যে B12 যোগ H2O লেখা। বলা হচ্ছে যে ভিটামিন বি 12কে আদ্র বিশ্লেষিত করলে রাইবো নিউক্লিওটাইড এর যে 3টা অংশ, একটা ক্ষার, একটা সুগার, একটা ফসফেট, এগুলো আলাদা হয়ে যায়, এই কথা বলা হয়েছে। আর কিছু? স্যার একটা কোশ্চেন ছিল যে ধরেন পরীক্ষাতে যখন আমাদের ভিটামিন বি 12 এর গঠন চাবে, আমরা তখন কি শুধু ওই যে চক্রটা দিব এবং ABCDEFG এগুলা ব্যাখ্যা করে দিব, নাকি ওই যে ধরেন রাইবোনিউক্লিওটাইড, দেন ফসফরিক অ্যাসিড, তারপরে সুগার, এগুলা ডিটেলস ব্যাখ্যা আলাদা করতে আলাদা? হবে, যেভাবে ব্যাখ্যা করে দিলাম সেভাবে ব্যাখ্যা করে বলতে হবে, ও, ঠিক আছে? ওকে স্যার। জি স্যার। তো ব্যাখ্যা করার সময় আমি যেভাবে যেগুলো যেগুলো লিখছি এগুলো ওই সিস্টেম অনুযায়ী লিখলে কিন্তু সুবিধা হবে। জি স্যার। আগে চক্রটা আগে সাজাই নিলাম, মানে আগে চক্রটা লিখলাম, এখনো সাজাই নাই, না জি সাজায় স্যার। কোবালটাকে মাঝখানে দিলাম, দেওয়ার পরে হ্যাঁ। কোবাল্টের যে 6 শনিবের সংখ্যা আছে সেইটা আগে পূরণ করলাম, একটা সায়ানাইড দিয়ে, 4টা নাইট্রোজেন দিয়ে চক্রের, আর একটা নাইট্রোজেন একটা তোমার এই যে ক্ষারের সাথে যুক্ত করে দিলাম। জি দিয়ে স্যার। সাথে সাথে তোমাকে মনে রাখতে হবে যে এখানে একটা নিউক্লিওটাইড আছে। তো নিউক্লিওটাইড যেহেতু আছে, নিউক্লিওটাইডের 3টা অংশ থাকে, একটা ক্ষার, একটা সুগার, একটা হচ্ছে ফসফেট। জি স্যার। এরা প্রত্যেকে এক অণু করে পানি অপসারণের মাধ্যমে পরস্পর যুক্ত হয়ে 6 নাম্বার পজিশনটার সাথে, মানে এফ এর সাথে, 6 এর সাথে যুক্ত হয়। জি এটা স্যার। প্রত্যেকটা মূলত অ্যামাইড প্রকৃতির, হ্যাঁ অ্যামাইড প্রকৃতির। হ্যাঁ। তারপরে কি হয়, তারপরে চক্রটাকে সাজিয়ে দিলাম, এতে কি থাকে, বিতে কি থাকে, সিতে কি থাকে, ডিতে কি থাকে, এ এর সাথে সি এর মিল আছে, বি এর সাথে ডি এর মিল আছে। তারপর অমিলগুলো শুরু হয়ে গেল, হ্যাঁ।
তো এফ তো আগেই লেখা হয়েছে, তার সাথে একটা CH3 আছে, আর ই এর সাথে 2 কার্বন বিশিষ্ট একটা অ্যামাইড আছে। জিতে কিছু নাই, আর এইচে 2টা মিথাইল মূলক আছে, ঝামেলা শেষ। এভাবে লিখবা, ইনশাল্লাহ খুব সহজে লেখা সম্ভব। কিন্তু এগুলো একটু ব্যাখ্যা করলে হয়ে যাবে। তো ঠিক আছে, সে পর্যন্ত ভালো থাকুন, সবকিছু স্যার ঠিক থাকলে। স্যার কাইন্ডলি আর একবার একটু বলতে পারবেন যে ভিটামিন B12 কে যে আদ্র বিশ্লেষণগুলো আমরা কি কি পাচ্ছি? নিউক্লিওটাইড কি দিয়ে গঠিত হয়? বলো, নিউক্লিওটাইড কি দিয়ে গঠিত হয়? এ প্রশ্ন কে করছো, অ্যান্সার করো। নিউক্লিওটাইড কি দিয়ে গঠিত হয়? কথা বলে না, তাহলে আর আমিও কথা বলবো না। স্যার আমার আসলে ফোনটা অন্য জায়গায় হঠাৎ করে মানে বাটন চাপে অন্য জায়গায় চলে আচ্ছা গেছে। হোক, এখন বলো নিউক্লিওটাইড কি দিয়ে গঠিত হয়? নিউক্লিওটাইড একটা পেন্টোজ সুগার, একটা ক্ষার এবং একটা ফসফেট বা ফসফরিক ধারাবাহিকভাবে অ্যাসিড। বলো, আমি যেভাবে লিখছি, একটা ক্ষার, একটা পেন্টোজ সুগার, আর একটা ফসফেট দিয়ে নিউক্লিওটাইড গঠিত হয়, তাই না? জি স্যার। তো কাজে এগুলো কিভাবে গঠিত হয়? প্রত্যেকে একটা এখনো করে পানি বের করে দিয়ে পরস্পরের সাথে যুক্ত হয়। যেমন ক্ষার এবং সুগার যখন যুক্ত হয় তখন এখনো পানি ত্যাগ করে, তারপরে সুগার এবং ফসফেট যখন যুক্ত হয় তখন আবার এখনো পানি ত্যাগ করে। তা পানি ত্যাগ করে ক্ষার, সুগার এবং ফসফেটগুলো পরস্পরের সাথে যুক্ত হয়ে নিউক্লিওটাইড তৈরি করে। কাজে কাজে যদি এখন আবার আমরা আদ্র বিশ্লেষণ করি, মানে পানি যদি এখন আমরা আবার যোগ করি, তাহলে আবার কি হবে? আবার ওই জায়গাগুলোতে করে ভেঙে যাবে, ঠিক আছে? ভেঙে যেয়ে আবার পানির মতো করে যুক্ত হবে। এবার বুঝতে পাইছো? জি স্যার। গুড। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যারা চুপচাপ থাকো খালি শোনো, তাদের দিয়ে কাজ হবে না। যারা প্রশ্ন করছো তারাই কাজ তাদের